সিএসআইএস এর ২০২৬ সালের হিসাবে যুদ্ধে মোট হতাহত প্রায় ২০ লাখ ছুঁয়েছে। শুধু ২০২৬-এর প্রথম ৬ মাসেই ১,৩৯৬ জন নিহত ও ৭,৯৭৮ জন আহত। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রক্সি যুদ্ধের অদৃশ্য পরাজয়। কেউ জিতছে না, হারছে আসলে সবাই। রাশিয়াও জিতবে না, ইউক্রেনও হারবে না। কিন্তু ইউক্রেন পুরুষ শূন্য হবে, রাশিয়া অর্থনৈতিকভাবে পঙ্গু হবে, আর যারা এই যুদ্ধ টিকিয়ে রেখেছে তারাও ভালো থাকবে। এটাই আজকের যুদ্ধের সবচেয়ে নির্মম সত্য। এটা এখন আর সীমান্তের যুদ্ধ নেই, এটা দুই জাতির রক্তক্ষরণ। সামরিক ক্ষতি যেটা আমরা দেখতে পাই, সিএসআইএস এর ২০২৬ সালের হিসাবে যুদ্ধে মোট হতাহত প্রায় ২০ লাখ ছুঁয়েছে। এর মধ্যে রাশিয়ার ১৪ লাখ, যার ভিতর ৪ লাখ থেকে ৪.৫ লাখের মতো মৃত। আর ন্যাটোর হিসাবে ২৪শে ফেব্রুয়ারি ২০২২ থেকে ১৭ই জুন ২৬ পর্যন্ত ১৩ লাখ থেকে ১৪.৫ লাখ হতাহত, যার মধ্যে ৫ লাখ নিহত হয়েছেন। ইউক্রেনের ক্ষতি হয়েছে যেটা ৫,২৫,০০০ থেকে ৬,২৫,০০০ লোক, যার মধ্যে ১,২৫,০০০ থেকে ১.৫ লাখ প্রাণহানি হয়েছে। বেসামরিক ক্ষতির দিকে দেখলে আমরা দেখব, জাতিসংঘের যাচাইকৃত তথ্যে যুদ্ধ শুরু থেকে অন্তত ১৬,৪০২ জন বেসামরিক নিহত হয়েছে। শুধু ২০২৬-এর প্রথম ৬ মাসেই ১,৩৯৬ জন নিহত ও ৭,৯৭৮ জন আহত, যা গত বছরের চেয়ে ৩৭% বেশি। মে ২৬ ছিল এপ্রিল ২০২২-এর পর সবচেয়ে রক্তাক্ত মাস। এক মাসে ২৭৪ জন নিহত এবং ১,৭৬৩ জন আহত হয়েছে। ২রা জুলাই ২০২৬-এ কিয়েভে ৭৪টি ক্ষেপণাস্ত্র আর ৪৯৬টি ড্রোনের এক রাতের হামলায় ৩০ জনের বেশি নিহত হওয়া এই নতুন বাস্তবতারই উদাহরণ। ইউক্রেনের দিকে আমরা দেখলে কি দেখি? পুরুষ শূন্য এক জাতির দিকে তাকিয়ে থাকছে। এটা শুধু সেনা হারানো নয়, এটা আগামী ২০ বছরের জন্য বাবা, শিক্ষক, কৃষক ও প্রকৌশলী হারানো। জনসংখ্যা ৪,২০,০০,০০০ থেকে ৩,৬০,০০,০০০ লাখে নেমে এসেছে এবং ২,৫০,০০,০০০ লাখে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জন্মহার ১%-এর নিচে নেমে গেছে, যা বিশ্বের সর্বনিম্ন। পুরুষের গড় আয়ু ৬৫.২ বছর থেকে ৫৭.৩ বছরে নেমে এসেছে, নারীর ৭৪.৪% থেকে ৭০.৯ বছর। ১,৪০,০০,০০০-এর বেশি মানুষ, যার ১/৩ দেশ এবং ঘর ছাড়া। সরকার ১৮ বছরের বেশি পুরুষদের দেশ থেকে বাধা দিচ্ছে, তবুও ১৭ লাখ থেকে ২৭ লাখ মানুষ স্থায়ীভাবে বিদেশে থেকে যাবে বলে ধারণা করা হচ্ছে। একটা জাতির আসলে মেরুদণ্ড ভেঙে যাওয়া এই যুদ্ধ। রাশিয়ার দিকে তাকান, তাদের অস্ত্র আছে, অর্থনীতি নেই। রাশিয়া মাটি ধরে রাখতে পারে, কিন্তু ভেতরে ফাঁপা হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ২০২৫-এ প্রবৃদ্ধির পূর্বাভাস 0.9% থেকে কমিয়ে 0.6% করেছে, যেখানে ২০২৪-এ ছিল 4.3%। মূল্যস্ফীতি ঠেকাতে সুদের হার ১৭% করা হয়েছে। বাজেট ঘাটতি ৫ ট্রিলিয়ন রুবল, যা মোট দেশজ উৎপাদনের ২.৫%। গত বছর প্রবৃদ্ধি ক্রমে মাত্র ১% নেমে এসেছিল যুদ্ধের চাপে। ট্যাঙ্ক তৈরি হচ্ছে, কিন্তু দোকান বন্ধ হচ্ছে। তেলের আয় কমছে, সাধারণ মানুষের পকেট খালি হচ্ছে। নেপথ্যের খেলোয়াড় কারা? যারা যুদ্ধ টিকিয়ে রেখেছে। যারা রাশিয়াকে এই প্রক্সি যুদ্ধে নামিয়েছে তারাও ভালো নেই। আমেরিকা ও ইউরোপের অস্ত্র ভাণ্ডার খালি। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অভাবে ইউক্রেন গত জুলাইতে ৪৯টি ব্যালিস্টিকের মধ্যে ৪টি মাত্র ঠেকাতে পেরেছে। ন্যাটোর ভেতরেই এখন যুদ্ধ। ক্লান্তি, বাজেট নিয়ে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। অস্ত্র বিক্রি বাড়লেও নিজেদের নিরাপত্তা আর অর্থনীতির ভারসাম্য নড়ে গেছে। বিশ্বজুড়ে এর ধাক্কা যদি আমরা দেখি, তাহলে দেখব বাজারের সাথে যুদ্ধ শুধু সংশ্লিষ্ট দেশের ক্ষতি করে না, এর ঢেউ সারা পৃথিবীতেই লাগে। ইউক্রেন ও রাশিয়া মিলে বিশ্বের ২৯% গম এবং ৬২% সূর্যমুখী তেল উৎপাদন এবং রফতানি করে। বিশ্বব্যাংক বলছে খাদ্য ও জ্বালানির দামের ধাক্কা অন্তত ৩ বছর থাকবে। এটা ১৯৭০-এর দশকের পর বিশ্বের পণ্য বাজারের সবচেয়ে বড় ধাক্কা। ব্যাংকের ভাষায় পণ্য বাজার কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সরবরাহ ধাক্কার মুখে পড়েছে। মানে কিয়েভে ক্ষেপণাস্ত্র পড়লে বাংলাদেশের বাজারে তেলের দাম বাড়ে, আফ্রিকায় রুটির দাম বাড়ে, ইউরোপে গ্যাসের বিল বাড়ে। এর আসলে সমাধান কি বা উপসংহার কি? জয় নয়, টিকে থাকার লড়াই। এই যুদ্ধের শেষে কোনো বিজয় মিছিল হবে না। ইউক্রেন টিকে থাকবে, কিন্তু এক প্রজন্ম পুরুষ হারিয়ে। রাশিয়া টিকে থাকবে, কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে। আর বিশ্ব শিখবে
প্রক্সি যুদ্ধে কেউ জেতে না, শুধু ক্ষতির হিসাবটা বড় হতে থাকে। আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী অনুষ্ঠান মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।